সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় এবং সে নির্বাচনের মধ্য দিয়ে কোন একটি দল যদি ক্ষমতায় আসে, তাহলে আগের যে ফ্যাসিস্ট যে কাঠামো সেটি আসলে অব্যাহত থাকবে। কারণ রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বললেও তারা সংস্কার করতে চায় না, অতীতে এটাই দেখা গেছে। ফলে এই রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অনাস্থার একটি জায়গা ছাত্ররা মনে করছেন যে অনাস্থার জায়গা আছে। বিশেষ করে বিএনপির প্রতি তারা খুব একটি ভরসা রাখতে পারছেন না। কেন সেটি? সেটা তো আমাদের অতীত ইতিহাস সে কথা বলে। সেই কথা ছাত্ররা যে আশঙ্কার কথা বলছে, বাংলাদেশের জনগণও, এবং আমাকেও যদি বলেন আমিও সে আশঙ্কার কথা বলছি যে আমরা অতীতে যে আন্দোলনগুলো করেছি, আমাদের যে কোনো আন্দোলন আমরা অনেকগুলোই করেছি, কিন্তু আমরা সুফল, আন্দোলনের যে সুফল সেটা আমরা ভোগ করতে পারিনি। আপনি নিকট অতীতের কথা যদি 90-এর গণ অভ্যুত্থানের কথাও যদি বলি, সে 90-এর গণ অভ্যুত্থানেও আমাদের পরিষ্কার দাবি দেওয়া ছিল, 3 জোটের রূপরেখা ছিল, সেখানেও সংস্কারের কথা ছিল। কিন্তু 3 জোটের রূপরেখার যে একটা তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল, উভয় দল সেটা মানতো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বিএনপি যখন ক্ষমতায় 2006 সালে ক্ষমতা ছাড়া নিয়ে গড়িমসি করছিল, তারাও একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছিল, আওয়ামী লীগ সেটা মানছিল না। সেরকম একটা টানা পোড়ানের পরিস্থিতিতে 1-11 তৈরি হলো। কিন্তু তৎপরবর্তীকালে আওয়ামী লীগও সে সময় নির্বাচন, প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা ভাবে নির্বাচনী ইশতেহার নিয়ে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, কিন্তু প্রতিশ্রুতি কেউ রক্ষা করে না। সঙ্গত কারণেই এখন সংস্কারটা প্রয়োজনীয়, সংস্কার না হলে আবার ক্ষমতায় আসলে তারা সংস্কার করবে না, সেই আশঙ্কা সমূহ, এই আশঙ্কা সমূহ, কারণ অতীতের যে ধারাবাহিকতা তা রক্ষা হবে না। সেজন্য বিএনপি এবার বলছে যে তারা 31 দফা দিয়ে রেখেছে আগেই, এবং সেখানে ম্যাক্সিমাম সংস্কারের জায়গাগুলো সেখানে আছে, এবং তারা জাতীয় সরকার গঠনের কথা বলছে। তারা জয়লাভ করলে বিভিন্ন দলগুলোকে নিয়ে তারা জাতীয় সরকার করবে। বিএনপির আগের যে রাজনীতি, বর্তমান রাজনীতির ক্ষেত্রে কোনো একটা, সামনের রাজনীতির ক্ষেত্রে মৌলিক বা মূলগত কোনো পার্থক্যের জায়গাকে আপনি দেখছেন কিনা? আমি সেটা দেখছি বিএনপির অন্তত কেন্দ্রীয় বা শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাদের বলা বক্তব্যে আমি একটা গুণগত পরিবর্তন, তাদের বক্তব্যের দিক থেকে এবং কর্মসূচির দিক থেকে আমি অত্যন্ত পরিপক্কতা এবং কিছু গুণগত পরিবর্তন আমি দেখছি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি মনে করি। কিন্তু সেই কথার উপযোগী যদি কার্যক্রম তারা পরিচালিত করতে চায়, যেমন তারা 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছে, সে 31 দফা কর্মসূচির মধ্যে অনেক সংস্কারের কথা বলা হয়েছে, সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক, প্রশাসনিক নানা কথা বলা আছে। আমি দেখেছি সংস্কার কর্মসূচি, আপনি হয়তো দেখেছেন। এবং বর্তমান সরকার যে নানা সংস্কার কমিশনগুলো গঠন করে, তাদের সংস্কারের কিছু কিছু জায়গায় অনেক জায়গায় মিল আছে। তাহলে বলবো যে এটা তো বিএনপির একটা দূরদৃষ্টি, তারা ক্ষমতায় আসলে তারা এখনো পর্যন্ত, মানে এখন যদি নির্বাচনের ধারণা করা হয় যে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য থাকে, তারা অতীতে গেছে, তাহলে তাদের জাতীয় ঐক্যমতে সরকার তৈরি করার দরকার নাই। কিন্তু তারপরেও তারা বারবার বলছে তারা জাতীয় ঐক্য সরকার চায়। এই ক্ষেত্রে আমি বলবো যে তাদের চিন্তার একটা গুণগত পরিবর্তন আছে, সেই ক্ষেত্রে তারা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তারপরে জনগণের আস্থা নাই, কারণ আঞ্চলিক পর্যায়ে যে বিএনপি নেতা কর্মীদের যে আচরণ, তাদের দখলদারিত্ব, তাদের সন্ত্রাস, এরকম নানা ধরনের অভিযোগ সারাদিন আসছে। এখন নেতৃত্ব হয়তো চাচ্ছে যে সেই জায়গা থেকে পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তন এখনো হয়নি। আমরা দেখছি যে সিন্ডিকেট, চাঁদাবাজি সেগুলো চলছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি বলছে যে এসব ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বহিষ্কার করা হয়েছে, প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে এই অপরাধের কারণে বহিষ্কার করা হয়েছে। আবার এটাও দেখেছি যে অনেকের বহিষ্কার প্রত্যাহার করা হচ্ছে। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো তাদের আচরণ পরিবর্তন করুক, তাদের মধ্যে এই বোধোদয় তৈরি হোক যে প্রচলিত ধারায়, অতীতের ধারায় রাজনীতি চলবে না, রাজনৈতিক ক্ষেত্রটা, সংস্কৃতিটা, ধারাবাহিকতার পরিবর্তন করতে হয়, মানুষের আকাঙ্ক্ষা করে। এবং 2024 সালের যে অভূতপূর্ব অভ্যুত্থান, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য বিরাট ইতিহাস এবং শিক্ষা। সেই শিক্ষা যদি রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে, তাহলে আর একটা গণ অভ্যুত্থানের জন্য আমাদের তৈরি হতে হবে। পরিস্থিতি এই জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে তাহলে সংস্কারটা কি, এই সরকার কি সংস্কার করবে কিনা, এই সরকার সংস্কার করার ক্ষমতা রাখে কিনা। এই সরকার যদি সংস্কার করতে চায়, একটা রাজনৈতিক ঐক্য দরকার, অবশ্যই দরকার, যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো একটা বোঝাপড়ার জায়গায় আসতে হবে। সেই বোঝাপড়ার জায়গায় এখনো পর্যন্ত বসে নাই। যে সংবিধান সংস্কার, ছোট করে আমরা আলোচনার শেষের দিকে একটু ছোট করে উত্তর নিতে চাই যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, মাহফুজ আলমের এই যে বক্তব্য, এটা আপনি কিভাবে নিচ্ছেন? যে এটি তো একটা আলোচনা চলছে যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা উচিত নয়, এটি নিয়ে আপনার মন্তব্য চাই। উনি ব্যক্তিগতভাবে এটা বলার কেউ না বাংলাদেশের। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাহফুজ আলম বা কোনো এই পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য আসে না, এটা ওটা ব্যক্তিগত বক্তব্য।
এক, এর আগে ইউনূস সাহেব এবং ইউনূস সাহেবের যে প্রেস সচিব উনিও কথা বলেছেন। এবং বাংলাদেশের ক্রিয়াশীল প্রধান রাজনৈতিক দলগুলো, আমি যদি বিএনপির কথা বলি, জামাত ইসলাম বা বাম দলগুলোর কথা বলি, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া হবে না এমন কথা বলা হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ যদি চায়, জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ যদি চায়। তো আসলে জনগণ তো রাজনৈতিক দলগুলোর মধ্যেই আছে বিভাজিত, বা জনগণের কণ্ঠস্বর রাজনৈতিক দলগুলোই। সেটা প্রমাণিত হবে কিনা, নির্বাচন হচ্ছে সেটা প্রমাণের একটা জায়গা, ক্ষেত্র প্রমাণের জায়গা, যে মানুষের কাছে আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হলো কিনা, যে জনগণ ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করবে, অথবা গণভোট দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর একটি হচ্ছে আওয়ামী লীগ। একটা আওয়ামী লীগের শাসন এবং সরকার তার নেতৃত্বের ভুলের কারণে পুরো দলকে তো আপনি শাস্তি দিতে পারেন না, পুরো দলকে তো আপনি জায়গায় আনতে পারেন না। ব্যক্তির অপরাধ তো দলের না, নেতৃত্বের অপরাধ তো দলের না, এটা হচ্ছে প্রশ্ন। জামাত এবং বিএনপির সম্পর্ক নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে রাজনীতিতে, যে আমরা দেখছি যে জামাতের দিনে দিনে জামাতের সাথে বিএনপির একটা বৈরিতা বা দূরত্ব বাড়ছে। এটিকে কিভাবে দেখছেন, যে বিএনপি এক ধরনের মুক্তিযুদ্ধের প্রশ্নে এক ধরনের অবস্থান নিয়েছে, বা তারা বলছে মুক্তিযুদ্ধের কথা, অন্যদিকে জামাতকে নানাভাবে তারা দোষারোপ করছে, এবং বলা হচ্ছে যে এই সরকারের এক ধরনের জামাতের প্রচন্ড একটা প্রভাব আছে সরকারের প্রতি, এক ধরনের আধিপত্য বা হেজিমনি আছে অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অনেক জায়গায় পোস্টিং এর ক্ষেত্রে। তো এইটিকে, এই দুটো বিষয় আপনি কিভাবে দেখেন? সেটা ঠিক আছে যে জামাত ইসলাম এমন একটা রাজনৈতিক দল, পরিকল্পিত রাজনৈতিক দল, তাদের কিছু প্ল্যান পরিকল্পনা আছে, এবং সেটা নতুন কোনো কিছু না। পূর্ব থেকে আমরা যে ছাত্র আন্দোলন করেছি দেখেছি, সরকারের প্রশাসনে শিবির বা জামাতের তারা যেভাবে সংগঠনগুলো একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, সরকার প্রশাসনে নানাভাবে তারা ঢুকে পড়েছে, এবং এমনকি বর্ণচড়া হয়েও তারা নানা জায়গায় ছিল। এবং এখন আমরা দেখি আন্দোলনের পরেও যে শিবিরের ছেলেপেলেরা এবং এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছেলেপেলেরা আওয়ামী লীগের মধ্যে, সরকারের মধ্যেও তারা ভিন্ন পরিচয় দিয়ে সেখানে ছিল। এই অভিযোগগুলো বিএনপি এবং বিভিন্ন দল থেকে করা হচ্ছে। তাহলে এবং জামাত ইসলাম বিএনপি যখন এক ধরনের কর্মকাণ্ড, ক্ষমতা, নির্বাচন, আঞ্চলিক পর্যায়ে দখল, ভবিষ্যতে প্রস্তুতি, জামাত হলো প্রশাসন এবং সরকারের ভিতরে তাদের অবস্থান পাকাপোক্ত, জুডিশিয়ালিতে, প্রশাসনে, সরকারে সেটা করছে, স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে তারা কাজ করে। যে কাজগুলো তারা সরকারের প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলো তারা গোপনে চুপচাপ, সেনাবাহিনী সব জায়গায় তারা কাজগুলো করছে, এটা আমরা জানতে পারি, বুঝতে পারি, সেটা অতীতেও ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে জামাতের সাথে বিএনপির এরকম রাইভালি একটা পরিস্থিতি তৈরি হলো কেন? তারা তো একটা গাঁট ছড়া ছিল, একটা সমমনা দল ছিল। এখন নির্বাচন যেহেতু সামনে, নির্বাচনের ক্ষেত্রে তারা মনে করছে, জামাত মনে করছে তারা ক্ষমতায় চলে যাবে। এখন তাদের স্বতন্ত্রভাবে নির্বাচন করবে বলে বলছে। তারা ইতোমধ্যে তারা সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা বৈঠক করছে, বাংলাদেশকে তারা ইসলামের দেশ, মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ, তারা এই বিবেচনাগুলো সামনে নিয়ে সকল ইসলামপন্থী দলগুলো এবং নবগঠিত দল, এরকম একটা ভেতরে ভেতরে আলাপ আলোচনা আমরা পত্র পত্রিকাও দেখছি, তাদের কথাবার্তা এবং আচার আচরণ দেখছি। এদের কথার সাথে তাদের কথা, ৭২ সংবিধান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস, নানা বিষয়ে একটা যোগাযোগ দেখছি, তাদের মধ্যে একটা মিল দেখছি, যেটা বিএনপির সাথে আবার আমি দেখছি যে যাচ্ছে না। এদের বলতে কি আপনি কাদের সাথে বলছেন? এদের বলতে তাদের বলতে জামাতের সাথে কার কথা বলছেন? জামাত ইসলামের সাথে যে নবগঠিত রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র দল, নাগরিক সংহতি, তাদের বক্তব্যের সাথে তাদের বক্তব্যের অনেক জায়গায় আমি মিল দেখছি, কোনো বিরোধ দেখছি না। তাদের চাওয়ার সাথে তাদের কারণ কি বলে মনে করেন আপনি? আমি মনে করি যে রাজনৈতিক প্রশ্নটা, তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মতাদর্শগত দৃষ্টিভঙ্গি, সেই মতাদর্শগত দৃষ্টিভঙ্গির জায়গায় বিরোধ নাই। যেমন আমি যদি ফান্ডামেন্টাল পিলারের কথা বলি, যে রাষ্ট্রীয় ৪ মূলনীতি, ৭২ সংবিধান এবং ইতিহাসকে যেভাবে তারা দেখে, ৭১ এবং মুক্তিযুদ্ধ, এই দেখাগুলো এদের এই দুই ধারার, মানে আমি বলবো অতি দক্ষিণপন্থী ধারার আমি অমিল দেখি না, আমি তাদের একাকার দেখছি, এবং নির্বাচন থেকে শুরু করে অন্যান্য প্রশ্ন। এই ক্ষেত্রে দুটো কি একই শক্তি? এখন আমি একই শক্তি কিনা, একটা ধর্মকে নিয়ে রাজনীতি করছে তারা, তাদের নামের সাথে তো ইসলাম আছে, তাদের নামের সাথে ইসলাম নাই। এখন ইসলাম থাকতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি ইসলামের নাম না রেখে ইসলামের রাজনীতি করি, আমাদের দেশের গণতান্ত্রিক, কথিত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেকুলার রাজনীতির কথা বলে, অসাম্প্রদায়িক রাজনীতির কথা। বিএনপি অসাম্প্রদায়িক, আওয়ামী লীগ সেকুলার, কিন্তু তাদের কর্মকাণ্ডের মধ্যে তার ধর্মকে তারা সবসময় ব্যবহার করেছে ক্ষমতা এবং নির্বাচনের প্রশ্নে। তো এই ব্যবহারটা আসলে বাংলাদেশের রাজনীতি মিশ্র। এখন এটা লেবাসে কেউ করে, কেউ লেবাস ছাড়া করে, এটা হচ্ছে স্পষ্ট। তৌহিদ ভাই, আরেকটু বলি যে আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন
বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং প্রথম তার আমরা কথা শুনলাম বক্তব্য, তিনি গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন এই আন্দোলনের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে আন্দোলন ঘটিয়েছে বাংলাদেশের উগ্রবাদী ইসলামী শক্তি এবং এর সাথে যুক্ত হয়েছিল সেনাবাহিনী। আসলে তার এই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে আসলে এই যে আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছে এরা আসলে বর্ণচড়া এক ধরনের শক্তিটা আগে থেকে আওয়ামী লীগ বলে আসছে, এবং আপনি যেটা বলছিলেন অনেক ক্ষেত্রে একাত্মতা আছে, আদর্শগত মিলের জায়গাটিও আমরা দেখছি, তাদের ভাষা ভঙ্গি সেই জায়গাটি। তো এই এই বক্তব্যের সাথে কি একটু রিলেট করা যায় কিনা, মানে আসাদুজ্জামান খান কামাল যিনি বলছেন যে উগ্রবাদী ইসলামী দল এবং সেনাবাহিনী মিলেই এই ঘটনাটা ঘটিয়েছে। সেনাবাহিনীকে প্রথমত এই পরিস্থিতির জন্য দায়ী কি? এই পরিস্থিতির জন্য দায় প্রথমে নিজেদের দায় স্বীকার করতে আওয়ামী লীগকে। আমি ওই সাক্ষাৎকারটা দেখলাম, ওইখানে ইন্ডিয়ান এক্সপ্রেসে তারা আওয়ামী লীগ ন্যূনতম নিজেদের দায়বদ্ধতা স্বীকার করেনি, নিজেদের ভুল, অন্যায়, অপকর্ম, দুঃশাসন, সেটা কোনোটার বিন্দু মাত্র আমি সেই জিনিসটা ঢোকে, সেই জন্য আমি তার সমালোচনা করি, ধিক্কার জানাই তাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ এর যে বিপদ, সেই বিপদটা তৈরি করেছে কারা? সেটা কি একা একা তৈরি হয়েছে? তারাই তো দীর্ঘ 17 বছর ক্ষমতা ছিল। সেই ক্ষমতা থাকাকালীন সময় এই জঙ্গিবাদ বন্ধের নাটকগুলো, সিলেবাসগুলো, আন্দোলন, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করেছে, কিন্তু আসলে লাভটা কি হয়েছে? তারা কি আসলে তা করতে পেরেছে? তা করেনি। সে নিজেদের দায়টা স্বীকার করতে হবে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ অভিযোগটা করেছে যে জামাত বিএনপির ঘাড়ে দোষ, এবং যে কোনো ঘটনায় তারা জামাত বিএনপির কাঁধে দোষ দিয়েছে। এখন যেরকম এখনকার সরকার যে কোনো ঘটনা আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এই জিনিসগুলো ঠিক না। প্রথম, তবে যে বিপদটা তৈরি হয়েছে যে সেনা সমস্ত জায়গায় একটা পরিস্থিতির সুযোগ শুধু সরকারি দল নেয় না, বিরোধী দল নেয় না, নানা শক্তি, নানা পক্ষ, নানা দেশ এবং বিদেশে আঞ্চলিক শক্তিগুলো, অন্ধকারের শক্তি, প্রকাশের শক্তি, নানা শক্তি নানাভাবে সেটাকে ক্যাশ করার চেষ্টা করে, তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে। সেজন্যই এই বর্তমান যে ধারা, তারা কয়েকটা কথা যে 72-এর সংবিধান কবর দিতে হবে, ওরা যে 7 দফা দিলে যে নতুন ডিক্লারেশন তৈরি করতে হবে, জুলাই ডিক্লারেশন, সেখানে কথাগুলো, বক্তব্যগুলো স্পষ্ট করে যে তারা আসলে অতি দক্ষিণপন্থী একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গি তারা পোষণ করে। আমরা অবশ্যই অতীতে অনেক ভুল ছিল, এই গত সরকারের অনেক ত্রুটি ছিল, কিন্তু তার পেছনের দিকে যেতে চাই।